সুপ্রিয় দর্শক, আমি মুস্তফা দানি স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। আজকের আলোচনার বিষয় গ্যাস সংকট, তারপরও অবৈধ সংযোগ। আর এ নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন প্রথমে ডক্টর সেলিম মাহমুদ, সদস্য বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। মাঝখানে আছেন অধ্যাপক ডক্টর এম শামসুল আলম, ক্যাবির উপদেষ্টা এবং জ্বালানি বিশেষজ্ঞ, এবং ওই প্রান্তে আছেন ডক্টর খন্দকার মোয়াজ্জেম হোসেন, সিনিয়র গবেষক, সেন্টার ফর পলিসি ডায়ালগ। এছাড়াও আমাদের চট্টগ্রাম থেকে আমাদের সিনিয়র রিপোর্টার আমাদের সাথে যোগ দিয়েছেন কমল দে। তবে আলোচনা শুরুর আগেই চলুন দেখে নিই এখনকার প্রধান সংবাদগুলো। বেগম জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার দায়ের, তেসরা মার্চ আদালতে হাজির হতে সমন জারি। এই মামলা রাজনৈতিক প্রতিহিংসার প্রকাশ, মন্তব্য মির্জা ফখরুল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ ফ্যাকাল্টির 29 ছাত্র জঙ্গি সংগঠন হিজবুত তাহরীরের সক্রিয় সদস্য, জানালেন প্রক্টর। চলছে বহিষ্কারের প্রক্রিয়া। প্রশ্নপত্র ফাঁস ও ফাঁসের গুজব ছড়ানোর সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা। এসএসসি পরীক্ষার আগে জাতীয় মনিটরিং কমিটির সভায় হুঁশিয়ারি শিক্ষামন্ত্রী। সংসদে কৃষি ঋণে সুদের হার 2% কমিয়ে আনার ঘোষণা অর্থমন্ত্রী। টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী জানালেন বড় ধরনের পরিবর্তন আসছে টেলিটকে। এবং ঢাকা ও চট্টগ্রামে তীব্র গ্যাস সংকট, প্রচণ্ড ঠান্ডা ও সর্বলাইনে জরুরি কাজ চলায় চাপ কম, দাবি তিতাসের। চরম সংকটের পরও থেমে নেয় অবৈধ সংযোগ। আপনি তো রেগুলেটরি কমিশনের একজন মেম্বার। আচ্ছা, তার আগে আমরা দেখে নিই যে আসলে সংকটটা আমাদের কি অবস্থায় আছে এবং কিভাবে অবৈধ সংযোগ, এর মধ্যেও যেখানে গ্যাসের যে লাইন আছে সেইখানে গ্যাস সরবরাহ করতে পারছে না চাপের অভাবে, সেখানে কিভাবে অবৈধ লাইন দেওয়া হচ্ছে আমরা একটু দেখে নিই। 7-8 দিন আগে থেকেই একটু একটা চুলা জ্বলে আর একটা চুলা একদমই জ্বলে না। তো ওই একটা চুলা দিয়ে কোনো রকমের কাজ করতাম, আর এই 4-5 দিন ধরে তো একদমই নাই। 1 মাস ধরে এই গ্যাসের সমস্যা চলছে। আর হচ্ছে গিয়ে সকালে চলে যায় গ্যাস আর আসে হচ্ছে গিয়ে রাত 10টার পরে। যেটা ব্যবহার করে আমরা অভ্যস্ত, সেটা যদি না থাকে তাহলে কিভাবে আমরা চলতে পারি? গ্যাস না থাকার কারণে সিরিয়াল খুব লম্বা হয়ে যেতেছে, এটাই মানে মূলত প্রবলেম। লাইনে গ্যাস নাই। আরেক জায়গায় গেছিলাম, প্রায় 100 গাড়ির উপরে সিরিয়াল। তো কি করবে, এখানে বসে থেকে তারপর গ্যাস নিতে হবে। গ্যাসের লাগে মনে করেন আমার কষ্টটা বেশি। যদি গ্যাস লেগে যেতাম তাহলে মালিককে 500 না 600 দিলে আমার শান্তি আছিল। মার্কেট টাকা দাও, ইনকাম দাও, প্যাসেঞ্জার বলে যে এত টাকা ভাড়া কেন নিতেছো? জমা করতে আমরা ভাত খাইতে পারি না এখন। আমরা তো 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা বই থাকা লাগে। জেনুইনলি হোক, সরকারিভাবে লাইনটা দেখ, তারা পাবে, গ্যাস সবারই পাওয়ার প্রাপ্য। এখন এখানে মাদ্রাসার নাম দিয়ে তারা যেটা নিচ্ছে অবৈধ টাকা, তারা এটা যে কোনো ভাবে হোক, হয়তো ঘুষ টুস খাইয়ে টাকা টুকা দিয়ে এটা গ্যাসের লাইন নেওয়ার চেষ্টা করতেছে। নিয়মটা হচ্ছে আপনার তিতাস গ্যাসের পারমিশন লাগবে। সিটি কর্পোরেশনের পারমিশনে তো গ্যাসের লাইন দেওয়া যায়, কিন্তু এটার কোনো অফিসিয়ালি পারমিশন নাই। সরকার নিষেধাজ্ঞায় বেতন লাইন এক্সটেনশন এমনি বন্ধ আছে। অফিসিয়ালি আমার বলে গেছি যে এটা বন্ধ রাখুক, আর আমার হায়ার অথরিটির যে সিদ্ধান্ত নেয় এটা হবে আর কি, এবং লিগ্যাল অ্যাকশন হবে। শুধু বোরিংটা করে রাখতেছি, যখন পারমিশন হবে তখনই করবো। নিজেরা সব কমপ্লিট করেছে, তিতাস কাছে বলতে হবে যে আমরা বোরিং টুরিং করছি, সবকিছু করছি, কাটিং উটি হয়েছে, আপনার কানেকশন দিয়ে, তখন তারা গাড়ি নিয়ে এসেছে কানেকশন দিয়ে। মাননীয় সংসদ সদস্য সব রিকমেন্ডেশন করছে। পারমিশন নাই, আপনি বোরিং করে রাখতেছেন, পারমিশন ছাড়া বোরিং কিভাবে করে? আপনি এটা বন্ধ করুন, আপনি এটা বন্ধ করুন, পরে কথা বলছি, পরে বন্ধ করুন। সমস্যা নাই, না সমস্যা, বন্ধ করুন, এটা বন্ধ করুন না। বেশি অ্যাক্সেস করতেছে, এইটুকু বললাম। অ্যাক্সেস অফ এনিথিং ইজ ব্যাড, অ্যাক্সেস অফ এনিথিং ইজ ব্যাড, আমি এইটুকু বললাম। আপনি দেখলেন একটা অবৈধ লাইন নিয়েছে, কাটছিল, এটা বন্ধ হয়ে গেছে আমাদের ক্যামেরা যাওয়ার পরে। ওনার আচরণটা দেখেছেন আপনি? একটা অবৈধ লাইন নিচ্ছে প্রকাশ, এতগুলো লোক এসে তার আচরণটা দেখেন। এখন দেখেন আমাদের এখানে বাড়িতে আপনি দেখলেন তো যে গ্যাস নাই। গ্যাসের প্রতি বছরই যখনই শীত আসে তখন একটু গ্যাসের চাপটা কম থাকে, অথবা চাহিদা বেড়ে যায়, যেটাই বলেন না কেন। এবার বলে পাশাপাশি কাজ চলছে বাখরাবাদ এবং সিদ্ধিরগঞ্জের যে লম্বা শত কিলোমিটারের প্রজেক্টের ইয়াতে গ্যাস পাইপলাইনে। এই অবস্থায় এই তিতাস বলেন, চট্টগ্রামের কর্ণফুলী বলেন, ওদের বলতে অসুবিধাটা কোথায়, যে সমস্যাটা কোথায়? না, বিষয়টা হচ্ছে যে আপনি জানেন যে আমি একটু ব্যাকগ্রাউন্ডটা বলি আর কি। আমরা স্বাধীন বাংলাদেশ শুরু করেছি 40 বছরের উপরে হয়ে গেছে। এখানে
আমরা খুব লাকি। পৃথিবীর অনেক দেশেই কিন্তু প্রাকৃতিক গ্যাস মানে প্রাকৃতিক সম্পদ গ্যাস নেই। আমরা সৌভাগ্যবান। আমরা আজকে খেয়াল করেন গত 4 দশকে 40 বছরের বেশি সময় আমাদের অর্থনৈতিক উন্নয়ন এবং আমাদের যে ইকোনমিক একটা শক্তি হিসেবে যে উত্থান, তার পেছনে কিন্তু জ্বালানির ভূমিকা ছিল, এই গ্যাসের ভূমিকা ছিল। সেটা বলতে গেলে আসলে সেটা যদি না বলা হয় তাহলে অপূর্ণ থেকে যাবে। সেটা বঙ্গবন্ধু 1973 সাল থেকে এই গ্যাস সেক্টরের উপরে, জ্বালানির সেক্টরের উপর জোর দিয়েছিল। 1975 সালে অর্থাৎ বঙ্গবন্ধুর মৃত্যুর মাত্র 6 দিন আগে 5টা গ্যাস ফিল্ড, যেই গ্যাস ফিল্ড দিয়ে বাংলাদেশের টোটাল অর্থনৈতিক এবং কমার্শিয়াল হয়েছে, সেই নামগুলো বললে আপনি আশ্চর্য হবেন। তিতাস, বাখরাবাদ, রশিদপুর, কৈলাসটিলা, হবিগঞ্জ, এই 5টা গ্যাস ফিল্ড বঙ্গবন্ধু নামমাত্র মূল্যে, এটা মূল্য বলা যায় না, ওই সময় মাত্র 17.87 কোটি টাকায়, তাও ইনস্টলমেন্টে এটা কিনেছিলেন শেল অয়েল কোম্পানির কাছে। এটার প্রাইসিং আর কি, যদি এখন যে সাবসিডাইজ প্রাইস যেটা, সেটা হিসাব করলে 1,65,000 কোটি টাকা। আর যদি রিয়েল মার্কেট প্রাইস ধরেন তার চেয়ে আরও 4-5 গুণ বেশি হবে। তো এটা আমরা খেয়াল করেন যে আমরা আজকে যে কথাগুলো বলা হচ্ছে যে এগুলো কিন্তু সব ডোমেস্টিক কানেকশন। যে 2080 দশকে আপনার আমাদের এখানে কিন্তু আপনার মোরলেস সামরিক শাসন ছিল, অয়েল অ্যান্ড গ্যাস সেক্টরে তেমন কোনো কাজ। 90 দশক থেকে আপনার ফার্স্ট রাউন্ড বিডিং, সেকেন্ড রাউন্ড বিডিং শুরু হলো আর কি। এবং এখানে কিন্তু তারপরেও বিবিয়ানা গ্যাস ফিল্ড, যেটা আওয়ামী লীগ সরকারের সময় পাওয়া গেল। আজকে গ্যাসের 2001 সাল থেকে 2008-09 পর্যন্ত কিন্তু গ্যাসের, এটাকে আমরা আপস্ট্রিম সেক্টর বলি, অর্থাৎ অনুসন্ধান, উন্নয়ন, উৎপাদনের জায়গাটা, ওই জায়গাতে কোনো কাজ হয়নি একটানা 7-8 বছর। এর ফলে গ্যাসের সংকট তীব্র হয়েছে। বিএনপির আগের সময় আর কি আমি করছি, 2001-এর সময়, তখন কিন্তু গ্যাস রেশনিং তখন থেকে শুরু হয়েছে। এই যে স্টেগারিং গ্যাস রেশনিং তখন থেকে শুরু হয়েছে। একটা আশ্চর্যজনক বিষয় হচ্ছে, খেয়াল করেন 2001-এর আগে নির্বাচনে কিন্তু আপনার বিএনপি একটা কমিটমেন্ট করেছিল গ্যাস এক্সপোর্ট করবে, এই কমিটমেন্টটা ছিল। কিন্তু 2003-এর পরে অক্টোবরে আপনার এই দক্ষিণ আমেরিকার কান্ট্রি বলিভিয়াতে একটা ঘটনা ঘটেছিল। সেই সরকার গ্যাস এক্সপোর্ট করতে গিয়ে সেই সরকারের পতন হয়েছিল। তখন ওনারা আন্দোলন করেছিলেন, তেল গ্যাস রক্ষা কমিটি, সেখান থেকে সরকার পিছিয়ে আসলো। সেই সরকার আপনার খুবই একটা দেখেন দেশবিরোধী কীভাবে কাজ। 2004-05 সালে মিয়ানমার গ্যাস, অর্থাৎ আমাদের বাড়ির পাশে বঙ্গোপসাগরের মিয়ানমার সাইডে একটা বিশাল গ্যাস ক্ষেত্র আবিষ্কার করেছিল ইন্ডিয়ান কোম্পানি ওএনজিসি এবং গেইল। সেটা বাংলাদেশ এবং ভারতে সেই গ্যাস পাইপলাইনের মাধ্যমে গ্যাস নেওয়ার কথা, এবং সেটা প্রায় 800 থেকে 1000 MMCFD গ্যাস আমরা পাবো, এবং তাও একটা মোটামুটি সাবসিডাইজ বলা যাবে না, বাট আমাদের প্রাইসের চেয়ে একটু বেশি, ইন্টারন্যাশনাল প্রাইসের চেয়ে অনেক কম বললে। একদিকে আমরা ট্রান্সমিশন ফি পেতাম, ট্রানজিট ফি বলে যেটাকে, প্লাস আমাদের পশ্চিমাঞ্চলে গ্যাস নেটওয়ার্ক হয়ে যেত, আমরা 800 থেকে 1000 MMCFD গ্যাস পেতাম। আজকে যে সংকটটা আমাদেরকে, মূলত আজকে 800 থেকে 1000 MMCFD গ্যাসের সংকট রয়েছে। ওই পাইপলাইনটা আমরা মিস করাতে প্রায় 1.5 বছর ডায়ালগের পর চুক্তি হয়েছিল, MOU হয়েছিল মিয়ানমারে। ভারতের তদানীন্তন পেট্রোলিয়াম মিনিস্টার মণিশঙ্কর আয়ার, আমাদের প্রতিমন্ত্রী জ্বালানি এবং মিয়ানমারের জেনারেল চুক্তি স্বাক্ষর হয়েছিল। সেখান থেকে আমরা সরে আসলাম। এর ফলে কিন্তু সেই গ্যাসটা আমরা পেলাম না। সেই গ্যাস 1000 কিলোমিটার পার হয়ে মিয়ানমারে চলে গেছে। আমি রিসোর্সের কথাটা বলছি। এখন যে সংকটটা, তারপরে আপনার 2008 পর্যন্ত কিন্তু আপনার কোনো কাজ হয়নি। হ্যাঁ, আপনার 1700-1600 MMCFD গ্যাস ছিল ন্যাশনাল সাপ্লাই, সেটা এখন কিন্তু প্রায় 2800 MMCFD হয়েছে, অর্থাৎ 1100-1200 MMCFD গ্যাস বাড়ানো হয়েছে। কিন্তু দুঃখজনক ঘটনা, যে রিপোর্টটা দেখলাম পুরোটাই সত্য। আপনি এই ঢাকার এই যে গ্যাস তিতাসের আশেপাশে, তিতাস ফ্র্যাঞ্চাইজ এরিয়াতে, ঢাকা সিটির আশেপাশে নারায়ণগঞ্জ, গাজীপুর, মাইলের পর মাইল অবৈধ গ্যাস কানেকশন, এক ধরনের দুর্বৃত্ত এবং ঠিকাদার নামধারী এক শ্রেণীর মাস্তান এবং দালাল, তারা এই অবৈধ কানেকশন। সরকারের যে সাফল্যটা, এই যে গ্যাসের এত সাপ্লাই বাড়ানো হলো, সেটা সুবিধাটা কিন্তু অনেকাংশে আপনার হচ্ছে, ফ্যাসিলিট হচ্ছে এই সমস্ত অবৈধ কানেকশন। আমি কিছুদিন আগে আমাকে আপনার কুমিল্লার 14 গ্রামের
মেয়র ফোন করেছিল, ফোন করে বলল যে স্যার এরকম অমুক একটা নাম গ্রাম মানে একটা বাজার, সেখানে 30-40 জন লোক কাজ করছে, এখন অবৈধ কানেকশন দিচ্ছে সব জায়গাতে তাই। তারপরে আমি ফেনী পর্যন্ত আমি পুরো জায়গাটায়। বাকরাবাদের এমডিকে ফোন করলাম, তাৎক্ষণিক ব্যবস্থা নিলে সেটা বন্ধ হলো। এখন এই যে বিষয়টা, এখন যে আজকের যে গ্যাস সংকট, সে প্রসঙ্গে আসি, এখানে আসলে এটা একটা কাজ করছে। এটা যেহেতু আছে যে সংকট যেটা দেখা দিচ্ছে সেটা হচ্ছে মূলত ডোমেস্টিক কানেকশনগুলোতে, অর্থাৎ বাসা বাড়িতে গ্যাস পাচ্ছে না। সিএনজি তো সেটা শিল্প অঞ্চলে তো আপনারা বন্ধ রেখেছেন এখন গ্যাস। এটার একটা কারণ আছে যে মাইলের পর মাইল অবৈধ কানেকশন হয়েছে, যেটা স্থানীয় মাস্তানদের কারণে। তাহলে এই মাস্তানদের কি এই কোম্পানিগুলো নিয়ন্ত্রণ করতে না, পারছেন? এখন এটা নিয়ে অনেক ধরনের কাজ হচ্ছে, বাট সেটা নিয়ন্ত্রণ করতে হবে। আরেকটা বিষয় হচ্ছে যে শীতের সময় আপনি জানেন প্রত্যেক বছর শীতে কিন্তু এরকম প্রবলেম দেখা দেয়। সেটা দুটো কারণ, একটা হচ্ছে শীতে ডিমান্ডটা বেশি বেড়ে যায় এবং সায়েন্টিফিক্যালি আপনার টেম্পারেচার বেশি হিট লাগে আপনার, কারণ টেম্পারেচার তো কম থাকে সেজন্য হিটিংটা বেশি লাগে। দুই হচ্ছে আপনার এই যে ট্রান্সমিশন পাইপলাইনগুলো আছে, ট্রান্সমিশন পাইপলাইনগুলো শীতে বেশি, শীতে আপনি খেয়াল করেন শীত বাড়াতে কিন্তু প্রবলেমটা হয়েছে, ওখানে লিকুইড হয়ে যায়, তখন সেটার জন্য এক ধরনের অপারেশন আছে পিগিং অপারেশনস, এবং জিটিসিএলকে কিন্তু রেগুলেটরি কমিশন থেকে এবং সরকার পক্ষ থেকে বিভিন্ন সময় বলা হয়েছে তোমরা নিউ পিগিং অপারেশনগুলো বিশেষ করে শীতকালে পিগিং অপারেশনসগুলো করো। তো এটা আমরা আজকে রেগুলেটরি কমিশনে নিয়ে আলোচনা হয়েছে, সরকারকে আমরা জানাবো যে পিগিং অপারেশন যাতে করে। আর সিটিগুলোতে মেইন ফ্র্যাঞ্চাইজ এরিয়াতে, অর্থাৎ যেখানে ডিমান্ড সেন্টার, সেখানে সমস্যাগুলো কারণটা হচ্ছে আমি আপনার বলি, যখন এই তিতাস বা অন্যান্য গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি তার যে গ্যাস পাইপলাইন নেটওয়ার্ক মাস্টার প্ল্যান করা হয়, তখন এগুলো অনেক আগে করা হয়েছে। এরপরে আপনার স্থানীয় প্রয়োজনে বিভিন্ন সরকারের সময় আপনার মাইলের পর মাইল অনেক এগুলো বৈধ কানেকশনই, ডিমান্ড বেড়েছে, সাপ্লাই দেওয়া হচ্ছে। তখন যে পাইপলাইনের ক্যাপাসিটি যেখানে হয়তো আপনার কানেকশনের মানে গ্রাহক সংখ্যা দরকার ছিল 5,000, সেখানে হয়ে গেছে 40,000। এর ফলে এই যে একদিকে ডিস্ট্রিবিউশন লাইনের ক্যাপাসিটি, অন্যদিকে সাপ্লাই প্রবলেম হচ্ছে। স্যার উনি যে কথাগুলো বললেন, প্রতি বছর এটা হচ্ছে, যেমন আমাদের দেড়গুণ গ্যাস এরিয়া বেড়েছে, এতে কোনো সন্দেহ নাই, কিন্তু পাশাপাশি যে জিনিসটা হচ্ছে যে ওনারা যেটা বলছে, যেমন এখন বলছে যে বালু উঠছে, মানে যাতে গ্যাসটা সাধারণত গ্যাস এরিয়াতে যদি বালু উঠে তাহলে ওটা বন্ধ করে দেওয়া হয়, এবং এটার কারণে এই যে 100 কিলোমিটার লম্বা যে পাইপলাইনটা আছে বাকরাবাদ থেকে সিদ্ধিরগঞ্জ পর্যন্ত, এই জায়গাটা পরে যাবে গেছে, এটা বন্ধ করে দিয়েছে 30 ইঞ্চি ব্যাসে পাইপে। এরকম একটা সময়ে যখন আমাদের গ্যাসের সংকট থাকে, এটা কিভাবে মানে এই সিদ্ধান্তটা কিভাবে আসলো? দেখুন, ইউটিলিটি লেভেল থেকে বা সরকারের প্রাতিষ্ঠানিক কর্তৃপক্ষের কাছ থেকে এই সমস্ত সমস্যার ব্যাপারে যেসব ব্যাখ্যাগুলো আছে তা অনেক জায়গারই সেসব ব্যাখ্যার মেরিট আছে বলে আমার মনে হয় নাই। এবং যে বিষয়গুলো সামনে আসা দরকার, সাধারণ মানুষ যেসব সমস্যা সম্পর্কে ওয়াকিবহাল, সেই বিষয়গুলো সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষরা আলোকপাত করে না। একটা দায় সারাগ্রস্তের ব্যাখ্যা সবসময় দাঁড় করাতে দেখা যায়, যে কারণে এই সমস্ত কর্তৃপক্ষের কথার উপরে, এই সমস্ত ইনস্টিটিউশনের উপরে সাধারণ মানুষের আস্থা নেই। বেসিক বিষয় হচ্ছে যে আপনার দিনের বেলাতে গ্যাস সংকট থাকে, আপনি নিজেও শুনলেন যে রাতে খানিকটা গ্যাস পাওয়া যায়, আসে, এই কথাটা তো আমরা তাদের মুখেই শুনলাম। তার মানে রাত 10টায় গ্যাস বাধা নেই, গ্যাস পাওয়া যায়, তাহলে দিনের বেলায় পাওয়া যায় না, আবার শীতকালে পাওয়া যায় না, গ্রীষ্মকালে পাওয়া যায়। আচ্ছা, তো এই যে ব্যাপারগুলো হয়রাস তিতার যে সমস্ত ব্যাখ্যা দিচ্ছে তার সঙ্গে এই বাস্তব সমস্যার কোনো সঙ্গতি পাওয়া যাচ্ছে না। এখন আসেন আপ স্ট্রিমের কথায় আসি, ডাউন স্ট্রিমের কথায় আসি। আপ স্ট্রিমে আমরা একটা হাই পাওয়ার্ড কমিটি করে রাখছি, যেখানে জ্বালানি উপদেষ্টাকে সভাপতি করে তারা যেমন মনে করবেন তেমন চিন্তা করে কানেকশন দেবেন, সেই কানেকশন দেওয়ার তাদের কোনো নীতিমালা নেই। এই ব্যাপারে জ্বালানি উপদেষ্টা নিজে বলেছেন যে এত বড় বড় লোক যে কমিটিতে আছে তারা যে সিদ্ধান্ত নেবে সেটি যথেষ্ট, নীতিমালার দরকার কেন? এইবার আসেন নীতিমালার দরকার কেন। কিছুদিন আগে আপনারা শুনলেন যে ইন্ডাস্ট্রিয়ালিস্টরা মুখ্য সচিবের কাছে চলে গেছেন গ্যাস কানেকশনের জন্য। গ্যাস কানেকশনের সঙ্গে মুখ্য সচিবের কোনো সম্পর্ক আছে এটা আল্লাহর দুনিয়ায় এটা কেউ স্বীকার করবে না, অথচ তার সম্পর্ক আছে। তিনি আশ্বাস দিলেন, তাদের দাবি দাওয়া পেশ করতে বললেন, কিন্তু দাবি দাওয়া পেশ করার আগেই কানেকশন হয়ে গেল প্রায় 500, এবং তাতে পার ডে প্রায় 100 MMCFD গ্যাসের চাহিদা বেড়ে গেল। সারের দীর্ঘ এই সরকারের আমল থেকে সারে
গ্যাস সরবরাহ কমিয়ে না হচ্ছে এবং আস্তে আস্তে কমিয়ে ফেলা হচ্ছে। হয়রাস 5 বছরের জন্য পার ডে 65 MMCFD গ্যাস, অর্থাৎ প্রতিদিন MMCFD গ্যাস বাড়ানো হলো 65, এই কাকফুস চুক্তি নবায়ন করে। এই দুটো ক্ষেত্রে যদি আমরা বিচার বিশ্লেষণ করি, যে জ্বালানি নিরাপত্তার প্রশ্নে যখন আমাদের সেলিম মাহমুদ সাহেব বললেন যে প্রায় 1000 CFD ঘাটতি আছে, আমরা চাহিদার সঙ্গে আমরা সরবরাহের প্রবৃদ্ধি সামঞ্জস্যতা রাখতে পারছি না, হয়রাজ কানেকশন আমরা দিয়ে যাচ্ছি আপনি আনলিমিটেড। এবার আপনি আসেন যে দুটো সরকারের জিও আছে, একটা হচ্ছে ক্যাপটিভে সংযোগ সাধারণত দেওয়া হবে না, সিএনজিতে সংযোগ দেওয়া হবে না, সেই দুটো চিঠি রেগুলেটরি কমিশনে আছে, কিন্তু কানেকশন হচ্ছে। মন্ত্রী নিজে বলেছেন যে ইন্ডাস্ট্রিয়ালিস্টরা যখন তার কাছে কানেকশনের জন্য আসেন তিনি কানেকশন দেওয়া যাবে না বলে দেন, আবার ওই সমস্ত ইন্ডাস্ট্রির মালিকরা কানেকশন এর অনুমতিপত্র নিয়ে এসে মন্ত্রীকে দেখিয়ে যান, মন্ত্রী অসহায়ত্ব প্রকাশ করেন। এ কথাগুলো মন্ত্রী বিভিন্ন জায়গায় আক্ষেপ করে প্রকাশ করেছেন। অর্থাৎ নিয়ন্ত্রণটা, আপনি যে কথাটা বললেন যে অবৈধ কানেকশনটা ডোমেস্টিক লেভেলে যেটা আছে, এগুলোকে আমরা সহজ ভাষায় অবৈধ বলতে পারছি, কিন্তু উপরের এগুলোকে কিন্তু অবৈধ বলতে পারছি না, কারণ তাদের হাতে সরকারের যথাযথ কর্তৃপক্ষের, দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষের অনুমতিপত্র আছে। এবং তারা যখন রেগুলেটরি কমিশনের লাইসেন্সের জন্য আসে, রেগুলেটরি কমিশন অসহায়, তাদের লাইসেন্স দিয়ে দিতে হচ্ছে। কিন্তু গ্যাসের সঙ্গে, চাহিদার সঙ্গে গ্যাস সরবরাহের সঙ্গতি আছে কিনা সেটা রেগুলেটরি কমিশনের যদিও তাদের এ কথাটি চ্যালেঞ্জ করার বা এ কথাটি জবাব চাওয়ার অধিকার আছে, কিন্তু তারা সেই অধিকার চর্চা করতে এখন পর্যন্ত সক্ষমতা দেখায়নি। আমি নিজে সেই সমস্ত জায়গায় লাইসেন্স দেওয়ার অনুষ্ঠানে গেছি, উন্মুক্ত সভায় দেওয়া হয়, সংশ্লিষ্ট পক্ষগণ সেখানে থাকে এবং আমি প্রত্যেকটা জায়গাতে নোট অফ ডিসেন্ট দিয়ে এসেছি যে এই জায়গাতে, আর প্রত্যেকটা কেসে এমন একটা কেস পাবেন না যেটা রেগুলেটরি কমিশন বলেছে যে আমি যথাযথভাবে জানতে চাই, বুঝতে চাই, ইউটিলিটির কাছে জবাব দিতে চাই যে এই গ্যাস সংকটের সময় বাড়তি যে ইন্ডাস্ট্রিকে আজকে গ্যাস দেওয়া হলো তার লাই 20 বছর 30 বছর চলবে, 2007 সালে গ্যাসের সরবরাহ ডিক্লাইনিং হবে এবং 26 এবং 28 সালে আর গ্যাস দেওয়া যাবে না। এই সমস্ত ইন্ডাস্ট্রির তাহলে জ্বালানি নিরাপত্তার ভবিষ্যৎ কী হবে? এই সব টেকনিক্যাল কারিগরি বিষয়গুলো সামনে তুলে যারা এই সমস্ত জায়গাতে লাইসেন্সের অনুমতি দিচ্ছে বা গ্যাস সংযোগ দিচ্ছে তাদেরকে জবাবদিহিতার আওতায় আনা যায়নি। এইটা গেল একটা দিক। আর অবৈধ কানেকশন, এই যে আপনি বললেন যে মাদ্রাসার যিনি পাবলিকলি মিডিয়ার সামনে অবৈধ কানেকশন নিচ্ছেন এবং তাকে তার জন্য কৈফিয়ত চাওয়া যাবে না, তিনি একটা ফৌজদারি অপরাধ করেছেন এবং পুলিশ তাকে তার বিরুদ্ধে ফৌজদারি আইনের আওতায় কেস ইস্যু করে তাকে মাজায় দড়ি বেঁধে নিয়ে যাওয়ার কথা, কিন্তু তা নিয়ে যাওয়া যাবে না, তার কানেকশন হয়ে যাবে। আপনার মিডিয়ার লোক আসার পরেও দেখা যাবে যে তিনি ঠিকই কানেকশন পেয়ে গেছেন। তার মানে এতখানি অপরাধ করার মতো ক্ষমতা তার আছে। আর আপের স্ট্রিমে যারা কানেকশন অলরেডি কাগজপত্র দিয়ে যাচ্ছে সেটা প্রমাণ থাকার উপরে তাদেরও কতখানি ক্ষমতা আছে, ওটাও মানে আজকের অদূরদর্শিতা, অপরিকল্পনা মাফিক এই জ্বালানি ক্ষেত্রের উন্নয়নের নামে যা করা হচ্ছে তার শিকার যে আমরা হচ্ছি এবং তার জন্য আপ স্ট্রিমের লোকজনও যেভাবে দায়ী, ডাউন স্ট্রিমের লোকজনও সেইভাবেই দায়ী, কিন্তু একটা নগ্নভাবে প্রকাশ করে হচ্ছে আর একটা অদৃশ্যে সাধারণ মানুষের দৃশ্যমান হচ্ছে না। ডক্টর মজেম, তাহলে আমাদের অবস্থাটা আমি ওনার ওই কথা একটু ব্যাখ্যা দিতে চাচ্ছি না, একটু পরে আপনি ইয়ে করি। ডক্টর মজেম, উনি তো শুনলেন, উনি যা বললো যে গ্যাসের যে একটা অবস্থা, আমাদের আসলে গ্যাস কিন্তু ফিরে যাচ্ছে আমাদেরকে যা বলা হয়েছে সবকিছু মিলিয়ে। এখন যেখানে আমি বৈধ গ্যাস একটা ইন্ডাস্ট্রি চালানোর জন্য আমাদের আসলে কতটুকু লাগবে বাকি, আমি গ্যাস লাইন বন্ধ রেখেছি বিভিন্ন জায়গায়, সংযোগ দেওয়া বন্ধ রেখেছি বিভিন্ন জায়গায়, এখনো চট্টগ্রামে কিন্তু অনেক জিনিসই চলে না। সেরকম জায়গায় যদি লাখ লাখ অবৈধ, বিশেষ করে আমি বলি আপনাকে সোনারগাঁ, নারায়ণগঞ্জের সোনারগাঁ থেকে নরসিংদী পর্যন্ত 100 কিলোমিটার রাস্তার পাশে যত বাড়িঘর আছে, যত গ্যাস লাইন আছে, সব হলো অবৈধ। আমার মনে হয় যে আপনি এই সংকটটাকে দুইভাবে দেখতে পারেন। একটা হচ্ছে স্বল্পকালীন বা আরেকটা হচ্ছে দীর্ঘমেয়াদী। স্বল্পকালীন চাহিদার সংকটের ভিতরে এটা যে যতটুকু সরবরাহ দেওয়া যাচ্ছে তার থেকে অনেক বেশি চাহিদার সৃষ্টি করা হচ্ছে এবং সে কারণে যারা বৈধভাবে এটা পাবার দাবিদার তারা না পেয়ে অবৈধভাবে পাচ্ছে। এর ফলে রাষ্ট্র একদিক থেকে যেমন সেখান থেকে যে রেভিনিউ, রাজস্ব আসার কথা সেটি যেমন বঞ্চিত হচ্ছে, অপরদিকে প্রকৃতভাবে উৎপাদন খাতে যেটি ব্যবহার হওয়ার সুযোগ ছিল সেটিও তারা আসলে পাচ্ছে না। সেটি হচ্ছে দ্বিতীয় দিক। আমি বেশ এই কথাগুলোর একটা রিফ্লেকশন আমি আসলে তথ্যের মধ্যে দেখছিলাম যে 2014 এবং 2015 তথ্যের মধ্যে আমি কোন খাতে সবচেয়ে বেশি গ্যাস সরবরাহের প্রবৃদ্ধি হয়েছে এটি যদি তাকিয়ে দেখেন, সবচেয়ে বেশি প্রবৃদ্ধি হয়েছে হলো আবাসিক খাতে,
16%, এবং তারপরে প্রবৃদ্ধি রয়েছে হচ্ছে ক্যাপটিভ পাওয়ারে 4.4%, এবং সিএনজি 6.9%। আপনি চিন্তা করে দেখেন যে আমরা কিন্তু প্রায়শই আলোচনার ভিতরে আসছি যে আবাসিক খাতে এই পরিমাণ দেওয়াটা ঠিক হচ্ছে কিনা, আবার ক্যাপটিভ পাওয়ারে যে পরিমাণ গ্যাস দেওয়া হচ্ছে এগুলোর দক্ষতা নিয়ে প্রশ্ন উঠছে যে এগুলো যে পরিমাণ গ্যাস হচ্ছে সেই পরিমাণ আসলে উৎপাদনের জন্য ব্যবহার হচ্ছে কিনা বা সেটি দিচ্ছে কিনা সেটি। এবং আরেকটি দিক হলো আমাদের প্রায় 40% গ্যাস চলে যাচ্ছে আসলে বিদ্যুৎ উৎপাদনে। সেই জায়গাটিতেও আমরা যে বিকল্প জ্বালানিতে যাবার যে দীর্ঘমেয়াদী লক্ষ্যগুলো সেদিকেও কিন্তু আমরা যেতে পারছি না। ফলে যেটি হচ্ছে যে আমরা একটা স্বল্পমেয়াদী সংকটের ভিতরেই আসলে ঘুরপাক খাচ্ছি, দীর্ঘমেয়াদী বিষয়গুলো আমরা আসলে ভাবতেই পারছি না। এটা হচ্ছে একটা দিক। দ্বিতীয় দিক হলো আমরা পুরো দায়টি যদি আগের সরকারের উপরই পুরো চাপিয়ে দিই সেটি আসলে একটা উত্তর, কিন্তু আরেকটি উত্তরও আসলে আমাদের খুঁজতে হবে। সাম্প্রতিক সময়ে যে বড় বড় প্রকল্পগুলো গ্যাসের সরবরাহ প্রক্রিয়া, ট্রান্সমিশন এবং ডিস্ট্রিবিউশন প্রক্রিয়া যে প্রকল্পগুলো নেওয়া হয়েছে সেগুলোর বাস্তবায়নও কিন্তু যথাযথ সময় ধরে শেষ হচ্ছে না। আমি একটু আজকেই এই বছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির যে বিভিন্ন ধরনের ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশন লাইন, কম্প্রেসার স্থাপন, ইফিসিয়েন্সি ইমপ্রুভমেন্টের যে প্রজেক্টগুলো সময়কাল ধরে আছে তার প্রায় সবগুলোই দেখা যাচ্ছে সময় এক্সিড করে যাচ্ছে। ফলে আপনি একদিকে হচ্ছে ফলে যে পরিমাণ উৎপাদন হচ্ছে সেটিও যে আসলে সরবরাহ করবার ক্ষেত্রে যে একটা প্রক্রিয়াগত উন্নয়ন যেটি রাইটলি নেওয়া হয়েছিল কিন্তু সেটি সময় ধরে শেষ না করার জন্য এটি সুবিধা আসলে আপনি ভোক্তাদেরকে দিতে পারছেন না। ফলে সেই জিনিসে আমরা যেমন দেখতে পাচ্ছি যে আশুগঞ্জ এলেঙ্গা কম্প্রেসার এটি শেষ হওয়ার কথা ছিল 2015-তে, কিন্তু এবছর যা পরিমাণ বাজেট অ্যালোকেশন হচ্ছে এবছর এটা 16-তেও আসলে শেষ হবে না, এটি আরো সময় লাগবে। একইভাবে আছে যে ভেড়ামারাতে গ্যাস ট্রান্সমিশন লাইনের প্রজেক্ট রয়েছে, তারপরে রয়েছে ইফিসিয়েন্সি গ্যাসের ক্যাপাসিটি এক্সপ্যানশনের প্রজেক্ট রয়েছে, তারপরে ইফিসিয়েন্সি ইমপ্রুভমেন্ট অগমেন্টেশন প্রজেক্ট রয়েছে। প্রায় সব প্রজেক্টগুলো কিন্তু এই সংকটটিকে টার্গেট করেই, যেহেতু সরবরাহ অনুযায়ী প্রেশার পাওয়া যাচ্ছে না সুতরাং লাইনগুলোতে কম্প্রেসার বসিয়ে যথেষ্ট মাত্রায় প্রেশার বাড়ানো, কিন্তু সেই প্রজেক্টগুলো কিন্তু শেষ করা যাচ্ছে না। ফলে সে কারণেও কিন্তু আমরা কিন্তু সুবিধাটি পাচ্ছি না। ফলে এই জায়গাটিতে আসলে নজর দেয়া, মানে আমি প্রায়শই একটা কথা বলি যে সরকার বিদ্যুৎ খাতের যত সাফল্য পেয়েছেন এবং বিদ্যুৎ খাতের দিকে যতটা নজর এই মুহূর্তে বা সাম্প্রতিক বছরগুলোতে আসলে সেই নজরটি এখন অন্যান্য জ্বালানি খাতে দেওয়ার সময় এসছে, এবং সেক্ষেত্রে গ্যাস খাতে উন্নয়নের ক্ষেত্রে সরকারের আসলে আরো বেশি নজর দেওয়া দরকার। এটি হচ্ছে স্বল্পকালীন ব্যাপার। দীর্ঘকালীন যে ব্যাপার 2023 সাল কিন্তু খুব দূরে না। এখন এই অল্প সময়ের ভিতরে তাহলে আমরা কিভাবে প্রস্তুতি নিচ্ছি? তাহলে তো বিকল্প জ্বালানির বিষয়গুলোতে রেডি হওয়ার কথা। তাহলে যেমন বলা হচ্ছে যে এলএনজি একটি টার্মিনাল করা হবে, কিন্তু সেটির কাজও কিন্তু সেটি কিন্তু একটা ফাস্ট ট্র্যাক প্রজেক্ট, কিন্তু সেটি এখনো কিন্তু সেভাবে শুরুই হয়, দৃশ্যমান না। হ্যাঁ, ফলে আমরা 2016-র ভিতরে সেটি শেষ করার কথা, কিন্তু সেটি আসলে শেষ হয়তো হবে না, আরো সময় লাগবে। ফলে এই যে যেগুলোতে প্রায়োরিটি সেট করছি সেখানেও কিন্তু আমরা প্রায়োরিটিতে আটকে থাকতে পারছি না। ফলে যেটি হচ্ছে আমরা এক জায়গায় সাফল্য পাচ্ছি কিন্তু সেই সাফল্যের সুফলটি সব খাতে সমভাবে ছড়িয়ে দেওয়ার যে একটা সুবিধা বা যেটি হতে পারতো সেটি কিন্তু দিতে পারছি না। অন্যান্য যেহেতু সহযোগী জ্বালানি যেগুলো, যেমন গ্যাসের সংকটের জন্য শিল্প খাত অনেক এফেক্টেড হচ্ছে বা অন্যান্য খাতগুলো এফেক্টেড হচ্ছে, সেই জায়গাটিতে কিন্তু এখন পর্যন্ত আমরা পর্যাপ্তভাবে অ্যাড্রেস করতে পারছি। চট্টগ্রামের সমস্যাটা শুনে নি কমল। হ্যাঁ কমল, শুনলেন তো আপনার চট্টগ্রামের সমস্যাটা একটু বলেন দয়া করে। দানিশ ভাই, যেটা বলা যায়, এক কথা বলা যায় চট্টগ্রামে গ্যাস সংকটের কারণে কিন্তু পুরো নাগরিক জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে পড়ছে। আপনি জানেন চট্টগ্রামে যে পরিমাণ গ্যাসের চাহিদা রয়েছে তার চেয়ে বেশি সংযোগ দেওয়া হয়েছে বলে আমাদের মনে হচ্ছে। আপনি জানেন চট্টগ্রাম একটা বাণিজ্যিক রাজধানী, শিল্পনগরী, সবকিছু মিলিয়ে এখানে গ্যাসের চাহিদা রয়েছে প্রতিদিন প্রায় আমরা যতটুকু জানি 50 কোটি ঘনফুট। এর মাঝে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কর্ণফুলী গ্যাস সিস্টেম সরবরাহ পাচ্ছে মাত্র জাতীয় গ্রিড থেকে 23 কোটি ঘনফুট তারা গ্যাস সরবরাহ পাচ্ছে। আপনি জানেন যে চট্টগ্রাম দেখেন বাণিজ্যিক রাজধানী ঢাকার পরে চট্টগ্রাম বাণিজ্যিক রাজধানীর অবস্থান, এখানে প্রায় 5,74,722টি আবাসিক সংযোগ রয়েছে। একইভাবে আমরা দেখছি শিল্প সংযোগ রয়েছে 2,788টি, এবং আরেকবার দেখছি আমরা ক্যাপটিভ পাওয়ার রয়েছে 176টি। এছাড়া 68টি শুধুমাত্র সিএনজি স্টেশনে গ্যাস সরবরাহ করা হয় এই কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কর্তৃপক্ষ থেকে। তারা বলছে তাদের যে ডিমান্ডটি রয়েছে সেই ডিমান্ড হচ্ছে 50 কোটি ঘনফুট, সেই তার বিপরীতে তারা পাচ্ছে মাত্র 23 কোটি ঘনফুট, অর্থাৎ বাকি রয়ে যাচ্ছে আর প্রায় 38 কোটি ঘনফুট সরবরাহ ঘাটতি থেকে যাচ্ছে। আর এই ঘাটতি পোষাতে গিয়ে দেখা যাচ্ছে পুরো চট্টগ্রামে কিন্তু এখন গ্যাস শূন্য অবস্থা রয়েছে। এখন আবাসিক এলাকাকে তারা আবাসিক যেগুলো রয়েছে সেখানে তারা গ্যাস সরবরাহ
সরবরাহ করতে পারছে না, সিএনজি স্টেশন যেখানে রয়েছে সেখানে তারা গ্যাস সরবরাহ করতে পারছে না, এবং যে ক্যাপটিভ পাওয়ার রয়েছে, ক্যাপটিভ যে প্ল্যান্ট রয়েছে 176টি, সেখানে তারা গ্যাস সরবরাহ করতে পারছে না। এই কিন্তু আরেকটি বিষয় বলে রাখা উচিত, একদিকে যেমন নাগরিক জীবন বিপর্যস্ত হয়ে পড়ছে, অপরদিকে যেহেতু প্রয়োজনীয় তারা গ্যাস সরবরাহ পাচ্ছে না বলে সে যন্ত্রপাতিগুলো রয়েছে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশনে সেগুলিও নষ্ট হয়ে যাচ্ছে বলে কর্মকর্তারা তারা জানাচ্ছেন। আমি একটু বলি যে এখানে একটি কিছু সমস্যা, যান্ত্রিক ত্রুটি রয়েছে বা কিছু সমস্যা রয়েছে। চট্টগ্রামে নিজস্ব কোনো গ্যাস ক্ষেত্র নেই, যেটা একটি রয়েছে সেখান থেকে তেমন কোনো গ্যাস পাওয়া যায় না। মূলত সিলেটের যে জালালাবাদ গ্যাস সিস্টেম এবং কর্ণফুলী যে কুমিল্লার যে বাকরাবাদ গ্যাস সিস্টেম সেখান থেকে গ্যাস আসে চট্টগ্রামে, কিন্তু দেখা যাচ্ছে চট্টগ্রামে নতুন করে কোনো গ্যাস লাইন স্থাপন করা হয়নি। আগে যেসব গ্যাস লাইন ছিল সেই লাইন দিয়ে তারা গ্যাস আসছে, এবং নতুন যে 8টি লাইন করা সবগুলো ঢাকার লাইন হচ্ছে ঢাকা কেন্দ্রিক, অর্থাৎ চট্টগ্রামে গ্যাস সরবরাহ দিতে গেলে নতুন লাইন দরকার, সেই অনুযায়ী কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এক্ষেত্রে ব্যবসায়ী যারা রয়েছেন তারা বারবার অনুরোধ করছেন চিটাগাং যে বিদ্যুৎ উৎপাদন শিল্প কারখানা রয়েছে সেসব কারখানার উৎপাদন স্বাভাবিক রাখার জন্য তাদের প্রচুর পরিমাণে গ্যাস প্রয়োজন, কিন্তু সে অনুযায়ী কর্ণফুলী গ্যাস সিস্টেম কিংবা জাতীয় গ্রিড থেকে সেরকম গ্যাস তারা পাচ্ছে না। আর তার যে পুরোপুরি কুফলটা ভোগ করছে, এখানে শিল্প উৎপাদন অনেকটা বন্ধ হওয়ার উপক্রম রয়েছে। আপনি জানেন চট্টগ্রামে কিন্তু যে বিনিয়োগ হওয়ার কথা ছিল, বন্দর বা বাণিজ্যিক রাজধানী যে ঢাকা চট্টগ্রাম হাইওয়ে, যে তার যে সুবিধা পাওয়ার জন্য যে বিনিয়োগ হওয়ার কথা, একমাত্র গ্যাস সংকটের কারণে সেই বিনিয়োগগুলি হচ্ছে না। ব্যবসায়ীরা বারবার প্রধানমন্ত্রী, খনিজ সম্পদ মন্ত্রী বা শিল্প মন্ত্রীর কাছে বারবার তারা স্মারকলিপি দিচ্ছে, অনুরোধ জানাচ্ছে। মন্ত্রীরাও চট্টগ্রাম আসতে আশ্বাস দিচ্ছেন গ্যাস সরবরাহ করবে, কিন্তু গ্যাস সরবরাহ যে সিস্টেমগুলি দরকার, নতুন করে গ্যাস লাইন সংযোগ দেওয়া, তার কিছু এখন পর্যন্ত হচ্ছে না। আমরা আজকে সারাদিন কিন্তু চট্টগ্রামে যেসব সিএনজি স্টেশনে ঘুরেছি, প্রতিটি সিএনজি স্টেশন আমরা দেখেছি, আপনি বিশ্বাস করবেন কিনা জানি না, গত রবিবার মধ্যরাতে লাইন দিয়ে আজকে ভোর রাতে তারা গ্যাস পেয়েছে সিএনজি। আবার যারা সকালবেলা লাইনে দাঁড়িয়েছিল তারা গ্যাস পাচ্ছে দুপুরের পরে, অর্থাৎ একটি ইউনিট, একটা সিএনজি অটো রিক্সার মধ্যে গ্যাস নেওয়ার জন্য তাকে 4 থেকে 5 ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে। অর্থাৎ সিএনজি চালকের দিনের একটা সময় কিন্তু চলে যাচ্ছে সিএনজি স্টেশনের মধ্যে, সে দিনে আর কিভাবে ইনকাম করবে, তার যে কিভাবে যে নির্ধারিত ভাড়া পরিশোধ করবে সেটা সে জানে না। একইভাবে সিএনজি স্টেশনে যদি সিএনজি গুলো স্টেশনে অপেক্ষা করছে সিএনজি নেওয়ার জন্য, যাত্রীরা রাস্তার মধ্যে কিন্তু যানবাহন পাচ্ছে না, ঘন্টার পর ঘন্টা তারা দাঁড়িয়ে আছে রাস্তার উপরে। এবার আসেন আপনার আবাসন ক্ষেত্রে, যেগুলি আবাসন আছে চট্টগ্রামে বিপুল পরিমাণ আবাসন বিল্ডিং গড়ে উঠেছে, কিন্তু গ্যাস সংযোগ না থাকার কারণে কিন্তু সেসব বিল্ডিং গুলো ভাড়া হচ্ছে না। এক্ষেত্রে আবাসন খাতে একটি ধস নেমেছে। এই আবাসন খাতে যারা ব্যবসায়ী রয়েছে তারা অভিযোগ করছেন এই গ্যাস সংযোগ না থাকার কারণে তারা কোটি কোটি টাকা বিনিয়োগ করেছে আবাসন খাতে, সেখান থেকে তারা মার খেয়ে যাচ্ছে। অর্থাৎ যে আবাসন যে শিল্পটি অগ্রসর হওয়ার কথা, শুধুমাত্র গ্যাস সংকটের মুখে পড়ে সেটাও অগ্রসর হচ্ছে না, অগ্রসর হচ্ছে না। এখানে তারা বারবার বলছে যে বিদ্যুৎ কেন্দ্রগুলিতে গ্যাস সংযোগ দিতে হচ্ছে। চট্টগ্রামে আমরা যদি 176টি ক্যাপটিভ পাওয়ারে কিন্তু গ্যাস সংযোগ দিতে হয়েছে। এছাড়া কিন্তু সার ফ্যাক্টরি রয়েছে, সিউফেল এবং কাফকো, অনেকে এটাকে নিয়ে দ্বিমত পোষণ করছেন যে সার কারখানা যে গ্যাস দিতে গেলে আবার রাউজান তাপবিদ্যুৎ কেন্দ্রের মধ্যে তখন গ্যাস সংযোগটি বন্ধ করে দিতে হচ্ছে। অর্থাৎ আপনি সারে দিবেন না বিদ্যুৎ দিবেন সেই সিদ্ধান্ত সরকার পৌঁছতে পারে না। একসময় তারা রেশনিং ভিত্তিতে বিদ্যুৎ দিয়েছে, আপনি জানেন যে গ্যাস দিয়েছে। আপনি জানেন যে চট্টগ্রাম বা সারা দেশে এই সিস্টেমটি আছে, 3টে থেকে রাত 9টা পর্যন্ত সিএনজি স্টেশনগুলো বন্ধ থাকছে। তো দিনের বাকি 3টা থেকে আপনি 9টা পর্যন্ত বন্ধ রাখলেন, আর বাকি থাকে সময় কতক্ষণ, এই সময়টা তাকে অপেক্ষা করতে হচ্ছে গ্যাসের জন্য। আবার আরেকটা বিষয়, সিএনজি স্টেশন আপনি গ্যাস চালু করলেন, আপনি যেটা যে চাপ বলে সেই চাপটি নেই। অর্থাৎ নির্ধারিত একটি চাপের মাধ্যম দিয়ে গ্যাসটিকে সেন্টার স্টেশন থেকে সিএনজিতে ঢুকানো হচ্ছে, কিন্তু সেই চাপটা পাচ্ছে না। সে চাপ না পাওয়ার ফলে কি হচ্ছে, তার গ্যাসটা দিতে পারছে না। অর্থাৎ সব জায়গায় বলা যায় একটা বিপর্যয় অবস্থার মধ্যে রয়েছে বন্দরনগরী চট্টগ্রাম, বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম। বারবার অনুরোধ করছেন চট্টগ্রামকে গ্যাস দেওয়ার জন্য। ঠিক আছে কমল, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগদান করার জন্য। আচ্ছা, আমি একটু সঞ্চালক মহোদয়, একটু যে কথাগুলো আসছে আসলে আমার কাছে তিনজনের বক্তব্য অ্যানালাইজ করে মনে হচ্ছে যেন আমাদের সমস্ত প্রাইমারি এনার্জির ফোকাস আমাদের ইন্ডিজেনিয়াস প্রাকৃতিক গ্যাসের উপরে। যদি সেটা হয়ে থাকে সেটা আমি মনে করি যে এটা ভুল সিদ্ধান্ত। বিষয়টা হচ্ছে যে প্রফেসর শামসুল আলম যে কথা বললেন যে মাননীয় উপদেষ্টার নেতৃত্বে যে কমিটি, তারা একেবারে লিমিটেড এক্সপোর্ট ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রি কিন্তু প্রতি বছর কিছু কানেকশন দিয়ে থাকে। আগে ক্যাপটিভে দেওয়া হচ্ছিল, ক্যাপটিভ বয়লার দুটো, এবার ক্যাপটিভ বন্ধ করে দিয়েছে শুধু বয়লারে। এবং এটা দেওয়া হচ্ছে কেন? সেটা যদি দেওয়া না হয় আমাদের অর্থনীতির যে চাকা, ফরেন ইনভেস্টমেন্ট, ডোমেস্টিক ইনভেস্টমেন্ট সব বন্ধ হয়ে যাবে কিছু কিছু ইয়েতে। আর বিষয়টা হচ্ছে আমার যে ইন্ডিজিনিয়াস রিসোর্স যেটা আছে, আমি তো স্বীকার করে নিচ্ছি যেটা অপ্রতুল, এটা নট সাফিসিয়েন্ট। যেটা 1600 MMCFD ছিল সেটা এখন 2800 MMCFD আমি উত্তীর্ণ করলাম, তারপরেও গ্যাস সংকট। এখন আমাকে বিকল্প, ডক্টর মোয়াজ্জেম যে বিকল্প যে জ্বালানির কথা বললেন,
কথা হচ্ছে গভর্নমেন্ট সেটা মাথায় রেখেছে কিনা। অবশ্যই রেখেছে। আমি 3টা দেশের নাম বলি, সেই 3টা দেশে প্রাইমারি কোনো এনার্জি রিসোর্স নেই। জাপান, সাউথ কোরিয়া, তাইওয়ান। আপনি শুনলে আশ্চর্য সবই ওরা বাইরে থেকে নিয়েছে। এবং 3টা তাদের ফুয়েল বাস্কেটে 3টা ফুয়েলের উপর ডিপেন্ড করছে, কোল, এলএনজি অ্যান্ড নিউক্লিয়ার। এখন সরকারের যে মাস্টার প্ল্যান আপনি খেয়াল করেন যে আমরা নিউক্লিয়ারে 2400 মেগাওয়াটে নিউক্লিয়ারে গেলাম। এলএনজির ডক্টর মোয়াজ্জেমকে আমি সাপ্লিমেন্ট করছি, দুটো আপাতত প্রথমত 2টো প্রজেক্ট হবে, আরো অনেকগুলো প্রজেক্ট হবে। জাপানে আমি গত বছর মাননীয় প্রতিমন্ত্রীর সাথে গিয়েছি, ওখানে প্রচুর এলএনজি প্রজেক্ট, এলএনজি মানে ইম্পোর্ট প্রজেক্ট, রিসেপশন টার্মিনাল। একটা চুক্তি হয়ে গেছে সিঙ্গাপুরের অ্যাক্সেলারেট কোম্পানির সাথে, এনার্জি কোম্পানির সাথে, এটা হচ্ছে ফ্লোটিংটা, আর একটা ল্যান্ড বেসড সেটা মহেশখালীতে হবে। এখন বিষয়টা হচ্ছে কেন ডক্টর শামসুল আলমের কথায় আমি আসছি যে কেন এই শিল্পে বা ইন্ডাস্ট্রি বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো এখনো দেয়া হচ্ছে। কারণ আমার যে ফুয়েল মিক্স, আমি কিন্তু এই ইয়েতে থাকছি না। আর আমাকে আপনার সরকারি ব্যবস্থাপনায় 800 থেকে 1000 MMCFD গ্যাস এলএনজিতে আনা হবে, খেয়াল করেন। এবং এর পরবর্তীকালে এটাকে বেসরকারি প্রাইভেট সেক্টরের হাতে ছেড়ে দেওয়া হবে। প্রথম যেটা আনা হবে প্রায় 1000 MMCFD গ্যাস, সেটা করা হবে কি ন্যাশনাল গ্রিডে এটাকে ব্ল্যান্ডিং করা হবে। সেখানে ব্ল্যান্ডিং অফ রিসোর্সেস অ্যান্ড ব্ল্যান্ডিং অফ প্রাইসেস। ধরেন আমার 65% গ্যাস সাবসিডাইজ গ্যাস, এর সাথে আমি 35% গ্যাস এক্সপেন্সিভ গ্যাস এলএনজি আমি যোগ করলাম, তাহলে প্রাইসিংটা অ্যাফোর্ডেবল হবে, সেখানে সাবসিডি একটা কন্টেন্ট থাকবে। পরে আপনার ইনভেস্টমেন্টকে, কারণ তাইওয়ানে, জাপানে, সাউথ কোরিয়া কোথাও কোনো সাবসিডি দেওয়া হচ্ছে না, প্রাইভেট সেক্টর সেগুলো আনছে এলএনজি, ইম্পোর্টেড এলএনজি, সেটা দিয়ে ইন্ডাস্ট্রি কিন্তু ওরা তো নিয়ন্ত্রণ করে, ওরা তো যেমন এখন আমরা যেভাবে উপস্থাপন যেভাবে উপস্থাপন করা হচ্ছে যে অ্যাজ ইফ উনি বলছেন যে চট্টগ্রামে শত শত আবাসন গড়ে উঠেছে, গ্যাস পাচ্ছে না। হোয়াই ইউ উইল ডিপেন্ড অন গ্যাস? যেখানে আমার গ্যাসের সংকট, সেখানে আপনি এলপিজিতে কেন যাচ্ছেন না? আপনি 3 কোটি 10 কোটি টাকা দিয়ে ফ্ল্যাট কিনবেন, আর গ্যাস আপনার 400 টাকার গ্যাস চাচ্ছেন আপনি কেন এলপিজি আনেন না কেন? বিষয়টা হচ্ছে যে আমার যে টোটাল এনার্জি পলিসি, এখানে ডাইভার্সিফিকেশনে যেতে হবে। শুধুমাত্র আমরা এই পেট্রো বাংলার গ্যাস জাতীয় বঙ্গবন্ধু এনেছিল 75 সালে, সেই গ্যাস দিয়ে সব কিছু প্ল্যান করব, সেটা কিন্তু একেবারে ফল্টি। এখন বিষয়টা হচ্ছে আমরা প্রায় 9100 মেগাওয়াটের G2J আপনার কোল বেস পাওয়ার প্ল্যান্ট 7টা প্রকল্প নেওয়া হয়েছে। ইন টোটাল 9010 মেগাওয়াটের, রামপাল দিয়ে শুরু, মহেশখালী আছে 9100 মেগাওয়াট। 2400 মেগাওয়াট হচ্ছে আমার নিউক্লিয়ার। এর বাইরে আমি এলএনজি আনবো এই জন্য যে খেয়াল করেন আপনি বাই রোটেশন আপনি সিএনজিতে অলমোস্ট 7%, 6 to 7%, আমার মনে হয় রিয়েল 7%। এটা আমি উইথড্র করে যে প্রাইস সিএনজি দেওয়া হচ্ছে, এর চেয়ে অনেক কম প্রাইসে এলএনজি দিয়ে এই সিএনজি ইনফ্রাস্ট্রাকচার রাখা হবে। সিএনজিতে যারা সিএনজিতে অভ্যস্ত, সিএনজির জায়গায় তারা এলপিজি পাবে, এলএনজি পাবে, এলএনজি দিয়ে একই কাজ হবে। এখন টোটাল যে বিষয়টা আপনার, এটাকে এই অর্থনীতিকে বেগবান রাখার জন্য আমাকে কিন্তু এখনো কিছু কিছু জায়গায় গ্যাসের কানেকশন দিতে হবে। কারণ আমার তো এই যে টোটাল ডাইভার্সিফিকেশনের একটা ক্ষেত্র আমি রেখে দিয়েছি, এবং আমি মনে করি সরকারের যে পলিসি সামগ্রিকভাবে, কিন্তু আজকের যে বক্তব্য যেটা হচ্ছে শুধু আমার স্থানীয় গ্যাস কেন্দ্রিক, কিন্তু আমার মাস্টার প্ল্যান এখন কিন্তু আমার ইন্ডিজিনিয়াস গ্যাস কেন্দ্রিক না, সেখানে ডাইভার্সিফিকেশনের ক্ষেত্র আমি তৈরি করে ফেলেছি। সুতরাং এইভাবে যে চিন্তা করা হয় যে না আমি গ্যাস পাচ্ছি না, সবকিছু গেল, এটা কিন্তু ঠিক না। একটি জায়গায় অসম্পূর্ণতা রয়ে গেছে, আমি শুধু সেই জায়গাটাই সাপ্লিমেন্ট করব। আপনি গ্যাসের বন্টন এবং বিতরণ এবং সাপ্লাইয়ের যে এনার্জি মিক্স, এই দুই জায়গায় বর্তমান প্রেক্ষাপটে আমরা সামঞ্জস্যতা রক্ষা করতে জাতীয়ভাবে ইনস্টিটিউশনালি ব্যর্থ হয়েছি, এ কথাটা আমাদের স্বীকার করে নিতে হবে। কারণ আমরা এই যে কানেকশনের ক্ষেত্রে বৈধতা বজায় রাখতে পারিনি, আপ স্ট্রিমে পারিনি, ডাউন স্ট্রিমে পারিনি, এবং যাকে আজকে প্রোডাকশনে নিয়ে এসছি যে আমি সেই জায়গায় আসছি যে আমরা পারিনি, এই জায়গাটা ম্যানেজমেন্ট করাটা আমাদের জন্য খুব কঠিন ব্যাপার ছিল না, আমরা পারিনি। এইবার আসেন যে আমাদের অব্যাহত চাহিদা বাড়ছে গ্যাসের, সেটা আমরা এলএনজি এনে
আমদানি করে সেটাকে আমরা সাপ্লিমেন্ট করব, ব্লেন্ডিং এর কথা বলেছে, প্রাইস ব্লেন্ডিং হবে, অমুক হবে, তমুক হবে, এর কোনো রকম কোনো অ্যানালিসিস আছে বলে আমার জানা নেই। এক নাম্বার, আমাকে শেষ করতে দেন। এই প্রাইসিং মেকানিজমের সঙ্গে জড়িত হচ্ছে বিআরসি এই জিনিসটা সুনিশ্চিত করবে ভোক্তাদের নিয়ে, এবং এই জিনিসটা ভোক্তাদের মাইন্ডসেট রেডি করবে, এবং এই সব বিষয়গুলো কোনোটাই হচ্ছে না। আপনি বলতে চাচ্ছেন যে এখনো তারা ঘোষণা দেয়নি বা তারা আমার প্রশ্ন হচ্ছে যে এগুলো সমস্ত কিছুই আপনি বলতে পারেন যে এগুলো সমস্ত কিছু অন্ধকারে আছে, এবং সেই অন্ধকারে আমাকে বলতে দেন। এবং তাদের সরকারের জ্বালানি সেক্টরের প্রত্যেকটা কাজের স্বচ্ছতা নিয়ে যেখানে বিতর্ক চলছে সেখানে অন্ধকারে রেখে কোনো কাজ করে আরো সংশয় বাড়ানো, এবং এ পর্যন্ত যে সমস্ত কাজগুলো হচ্ছে, এই যে আমরা জ্বালানি সরবরাহ বাড়িয়েছি, হয়রাজ বন্টনের ক্ষেত্রে ভয়ানক রকমের অসামঞ্জস্যতা থাকার কারণে, অপরিকল্পিতভাবে কানেকশন দেওয়ার কারণে আমরা সেই সুবিধাগুলোকে আলটিমেটলি ম্যাটেরিয়ালাইজ করতে পারিনি এবং মানুষকে বিপর্যয়ের মধ্যে ফেলে দিয়েছে। এখন আমি সিএনজির কথা বলতে যাচ্ছি, এখন আমি এলপিজির কথা বলতে যাচ্ছি। সরকারি খাতে এলপিজি আমদানি করার কথা ছিল, এবং এলপিজিতে আবাসিক খাতকে ডাইভার্ট করার কথা ছিল, এবং সেগুলোতে প্রণোদনা দেওয়ার কথা ছিল, প্রাইভেট পাবলিক সেক্টরে কম্পিটিশন আনার কথা ছিল। তাহলে অসাধু ব্যবসার জিম্মি থেকে এলপিজিকে বের করে আনা যেতে পারতো, কালো বাজারি থেকে এলপিজিকে মুক্ত করা যেতে পারতো। সেসব বিষয়গুলো কোনোটাই সরকার করতে পারেনি। এখন আপনি বলেন যে কথাগুলো সেলিম মাহমুদ সাহেব আমাদেরকে বুঝাচ্ছেন, এই সব জায়গাগুলো যা করা খুব সহজসাধ্য ব্যাপার ছিল, এবং এই সমস্ত জায়গাগুলো সরকার তার বিনিয়োগ কৌশল পরিবর্তন করার কথা, যেখানে এফডিআই এর আওতায় আমি আর আইওসি দিয়ে আকর্ষণ করতে পারছি না, কারণ এফডিআই কমে গেছে, বা আন্তর্জাতিক বাজারে তেলের এবং গ্যাসের দাম কমে যাওয়ার কারণে এখানে বিনিয়োগ কমে গেছে। এখন সরকার ভাবছে যে আমাদের নিজস্ব সক্ষমতা বৃদ্ধি করে এই গ্যাস এক্সপ্লোরেশনে আমাদের যেতে হবে, কয়লা এক্সপ্লোরেশনে আমাদের যেতে হবে। হয়রাজ সেই সব জায়গাগুলো আমরা 10 বছর আগের থেকে বলে আসছি যে বাপেক্সের সক্ষমতা বৃদ্ধি করেন, দেশীয় কোম্পানির সক্ষমতা বৃদ্ধি করেন, বিনিয়োগ সক্ষমতা বাড়ান, কারিগরি সক্ষমতা বাড়ান। আমরা 1000 কোটি টাকা প্রতি বছরে দিচ্ছি, সেই টাকাগুলোর দিয়ে সক্ষমতা বাড়ানোর জন্য যে স্ট্র্যাটেজিক প্ল্যান করে বিআরসিতে আনার কথা ছিল পেট্রোবাংলা, তা না করে সেই টাকাগুলো নয়ছয় করে খরচ করা হচ্ছে। এই সব জায়গাগুলো যদি দেখি এবং আমাদের দেশীয় প্রতিষ্ঠান ইনস্টিটিউশনালগুলোর সক্ষমতাগুলি বিচার বিশ্লেষণ করি, তারা কমপ্লিটলি ব্যর্থ হয়েছে। এখন আপনি নো বলেন না যে আমাকে শেষ করতে দেন, কমপ্লিটলি ব্যর্থ হয়েছেন। আপনি একমত হন আর না হন তাতে কিছু যায় আসে না। এবং শেষ পর্যন্ত রেগুলেটরি কমিশনের অসামর্থ্যতা, অদক্ষতা কে চ্যালেঞ্জ করে আমাদেরকে হাইকোর্টে মামলা করতে হয়েছে। দুইটা মামলা করতে পেরেছে। তেলের মূল্য নির্ধারণের বিষয়টি যেখানে রেগুলেটরি কমিশনের হাতে, রেগুলেটরি কমিশন হাত গোটায় বসে আছে, সেই কর্তৃত্ব তারা নেয়নি। আজকে যদি তাদের হাতে সেই কর্তৃত্ব থাকতো, আজকে তেলের মূল্য আর নিয়ে এই যে উত্থান পতনের মধ্যে যে নৈরাজ্যের শিকার হয়ে গেলাম, যেখানে মূল্য দাম বেড়ে গেলে সবকিছুর দাম বাড়ে, সেখানে দাম কমে গেলেও সবকিছুর দাম বাড়ে। রেলের ভাড়া বেড়ে গেল, নৌ পরিবহনের ভাড়া বেড়ে গেল, পরিবহনের ভাড়া বেড়ে গেল, বিদ্যুতের ভাড়া বেড়ে গেল, সিএনজির ভাড়া বেড়ে গেল, সব ভাড়া বেড়ে গেল। এই যে একটা বড় ধরনের নৈরাজ্যের শিকার হয়ে গেল। এরপরেও যদি সেলিম মাহমুদ সাহেব আমাকে আশ্বস্ত করেন যে এই সব করে আমরা একদিন স্বর্গে থাকবো, আমি বিশ্বাস করি। আমরা তো বিদ্যুৎ সেক্টরে শেষ পর্যায়ে আছে, আপনি শেষ পর্যায়ে আপনি এই যে উনি বলেছেন আপনার কি একেবারে আমি আমার কথা সূত্র ধরে বলছি, সরকারের যে অনগোয়িং প্রজেক্টগুলো, যেগুলো আসলে ট্রান্সমিশন বা সরবরাহ প্রক্রিয়া, সঞ্চালন প্রক্রিয়া আসলে উন্নয়নের জন্য করা, এই প্রজেক্টগুলো দ্রুত শেষ করা দরকার। এটি নিয়ে আসলে কোনো বিকল্প নেই, যেটি করলে আমার ধারণা সরবরাহের প্রক্রিয়ার উন্নতি হবে সেটি। কিন্তু যে জিনিসটি খুবই পরিষ্কার সেটি হলো যে চাহিদা অনেক বেশি, এই কারণে আসলে এই ধরনের অবৈধ ঘটনা ঘটছে। আপনি ওই 300 টাকার জায়গায় 600 টাকা দিলেও হয়তো তার মধ্যে প্রবণতা থাকবে কানেকশনটি। ফলে এই যে চাহিদার বিষয়টিকে কিভাবে সাপ্লাই দিয়ে নিশ্চিত করা যায়, এবং সে কারণেই আসলে বিকল্প উৎসগুলোর কথা ভাবা হচ্ছে। একটি হচ্ছে যে আমরা বিদ্যুৎ খাতগুলোতে কি এখনো গ্যাসের ভিত্তিতে উৎপাদন করব কিনা, এবং সেটার জন্য যে ডাইভার্সিফিকেশনের জন্য যে পরিকল্পনার কথা শুনলাম আমরা, যে এখান থেকে কয়লা ভিত্তিক প্রকল্পগুলোর কথা, সেগুলো কিন্তু দ্রুত বাস্তবায়ন দরকার। মানে শুধু পরিকল্পনার মধ্যে না থেকে এটি বাস্তবে, তাহলে হয়তো কিছুটা। দ্বিতীয়ত হলো সার উৎপাদনে গ্যাসের ব্যবহার, এটিকে আমরা রাখবো কিনা, কারণ বিশ্ববাজারে এখন যেভাবে তেলের দামের মূল্য কম রয়েছে, তাতে গিয়ে সারের উৎপাদন মূল্য আসলে তুলনামূলকভাবে কম এবং স্টেবল থাকার একটা সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে সার কারখানাগুলোতে গ্যাস সরবরাহটা চালানো উচিত কিনা, সেটা আমার মনে হয় সরকার ভেবে দেখতে পারেন। সরকারের হয়তো একটা রাজনৈতিক প্রেসার আছে, বলে দেখা যাচ্ছে কিছু জায়গায় কিছু সার কারখানাতে তারা হচ্ছে, কিন্তু এটি আমরা হয়তো আমদানি করেও আমরা এই
সারের চাহিদা মেটাতে পারি, যেহেতু দাম বিশ্ববাজারে এখন অতটা বেশি না। তৃতীয়ত হলো ক্যাপটিভ পাওয়ার প্ল্যান্টগুলোতে এখন কিন্তু যথেষ্ট পরিমাণে গ্যাস যাচ্ছে ওখানে, সেগুলোর আসলে কতটুকু আসলে ইফেক্টিভ ইউটিলাইজেশন হচ্ছে এটি আমার মনে হয় বিআরসি থেকে আসলে এই বিষয়টি অনুসন্ধান করে দেখা দরকার, যে হ্যাঁ যদি না হয়ে থাকে তাহলে এগুলোকে বরঞ্চ অন্যান্য যে সমস্ত চাহিদা সম্পন্ন যে জায়গাটি রয়েছে সেখানে সাপ্লাই দেওয়া দরকার। আর হাউস হোল্ড সেক্টরে মানে গৃহস্থালী পর্যায়ে যে বিপুল পরিমাণ প্রবৃদ্ধি দেখছি তার একটা বড় অংশই মনে হচ্ছে এই অবৈধ কানেকশনের কারণে ঘটছে। সেই জায়গাটির ব্যাপারে আমার মনে হয় যে আশু পদক্ষেপ দরকার, যে এগুলোকে আইদার রেগুলেটেড ওয়েতে নিয়ে আসা অথবা এগুলো বন্ধ করে দেওয়া, যাতে আইদার সরকারের রাজস্ব আসে অথবা যদি না আসে তাহলে এইগুলো যেন চলতে না পারে সেরকম একটি ব্যবস্থা নেয়। আর যেটি বলছিলাম যে এলএনজি টার্মিনালের কথা, যেটি আলাপের কথা হলো, কিন্তু সেটি এখনো বলছি যে সেটি আলাপ আলোচনা থেকে এখনো খুব বেশি এগোয়নি। সুতরাং এই প্রজেক্টগুলোকে আসলে কত দ্রুত বাস্তবায়নের দিতে জায়গা। সুতরাং সরকারকে এখনই আসলে স্বল্পমেয়াদী সংকটগুলো মেটানোর পাশাপাশি দীর্ঘমেয়াদী যে চাহিদা, জ্বালানি চাহিদা, সেই নিরিখে আসলে প্রজেক্টগুলো বাস্তবায়নের লক্ষ্যে কাজ করা দরকার। আপনি একটু বলেন, জাস্ট আমরা শেষ করব, শেষ মিনিটে আছে। যে প্রফেসর শামসুল আলম যে কথা বলেন, আমি এখানে তথ্য 18 অক্টোবরে যে মিটিং হয়েছিল, যে উনি বলছিলেন যে এলএনজি নিয়ে আমরা ডাইভার্সিফিকেশনে আমরা মানে ইউটোপিয়ান কথা বলছি, এটা সবার কার্যপত্র। দেখেন, এলএনজি থেকে রিগ্যাসিফিকেশন করে উৎপাদিত গ্যাসের মূল্য সমন্বয় সংক্রান্ত কার্যপত্র, অর্থাৎ এলএনজি যে আমরা ইম্পোর্ট করব সেখানে প্রথমে 1000 MMCFD, পরবর্তীকালে প্রাইভেট সেক্টরের মাধ্যমে আরও 2000 MMCFD গ্যাস, এগুলো যে আমরা আনবো এবং টোটাল ফুয়েল মিক্সে আমরা যোগ করব, এনে কিন্তু সরকার এবং রেগুলেটরি কমিশন নিবিড়ভাবে কাজ করছে, এটার সাথে আমরাও ইনভলভ। এখন বিষয়টা হচ্ছে সার্বিক, এখানে একটা প্রশ্ন এসেছে, আমাদের সময় কিন্তু শেষ হয়ে গেছে, আপনি এক কথা যদি বলে দেন। বিদ্যুৎ সেক্টরে যে সাফল্য সরকার দেখিয়েছে, প্রথমে কিন্তু জোর দেয়া হচ্ছে বিদ্যুৎ সেক্টরের উপরে। এটা কারণটা হচ্ছে প্রাইমারি এনার্জিতে আপনার অত সহজে সাফল্য আসে না। তারপরেও কিন্তু সেই সাফল্য প্রায় 1200 MMCFD গ্যাস বাড়ানো হয়েছে, সেটা কিন্তু কম। তবে আমি মনে করি বিদ্যুতের মতো জ্বালানিতেও সরকার সাফল্য অর্জন করবে। আপনাকে ধন্যবাদ। আমাদের সময় শেষ হয়ে গেছে স্টুডিওতে আসার জন্য। ধন্যবাদ আপনাদেরকে আবারও জানিয়ে, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়। দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি। হেডলাইনে কি আছে?